সকালের চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজটা খুললাম। আজকাল আর খবরের পত্রিকায় খেলার খবর আর রাজনীতির খবর ছাড়া আর কিছুরই দেখা মেলে না। ও, পরিচয়টা করে দিই, আমি প্রলয় ভৌমিক, পেশায় ও নেশায় একজন আর্টিস্ট। আমার আঁকা ছবি দেশে বিদেশের বিভিন্ন আর্ট গ্যালারি ও প্রদর্শনীতে প্রদর্শন করা হয়। নিজের মুখে নিজের বড়াই করব না, কিন্তু হ্যাঁ, আঁকার হাত আমার ছোটবেলা থেকেই ভালো। বাবার কাছে আঁকা শেখা আমার। বাবা ছিলেন একজন ইতিহাসবিদ, তার সাথে একজন খ্যাতিসম্পন্ন আর্টিস্ট। আমার মাকে আমি কোনোদিনও দেখিনি। আমাকে জন্ম দিয়েই আমার মা মারা গেছেন। বাবাই 3 বছর হলো গত হয়েছেন। ব্লাড ক্যান্সারে ভুগছিলেন বহু বছর। সুতরাং এই একলা ঘরই আমার দেশ। কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির এই ছোট্ট দোতলা বাড়িতে আমি একাই থাকি। আমার উপার্জন পুরোটাই আমার এই আঁকার উপর নির্ভরশীল। পড়াশোনায় ছোটবেলা থেকেই আমি বিশেষ ভালো না। বাবার নির্দেশে কোনোভাবে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে নিজেকে ডুবিয়েছিলাম এই আঁকা আঁকিতে। এখন এটাই আমার ধ্যান ও জ্ঞান। খবরের কাগজটা খুলে চোখ বোলাচ্ছিলাম, ঠিক তখনই আমার চোখ আটকালো একটা বিশেষ খবরের ওপর। বিগত 8 দিনে 2 অল্পবয়সী মেয়ের লাশ উদ্ধার হয়েছে তাদের নিজেদের ঘর থেকে, নৃশংসভাবে গলা কাটা। তদন্তে জানা গেছে মেয়ে দুটো নিজেরাই নিজেদের গলা কেটেছে, কিন্তু ঠিক কোন পরিস্থিতির পরে এমন সিদ্ধান্ত তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা পড়ে শিউরে উঠলাম। কোনো মানুষ কেন তার নিজের গলা কাটতে যাবে? যাই হোক, অস্বস্তিকর লাগলো ভেবে। পুলিশ নিজের কাজ করুক, আমার ভেবে লাভ নেই। আমি তো আর গোয়েন্দা নই। অগত্যা নিজের আঁকার ঘরে পদার্পণ করি। ক্যানভাসে সবে তুলির টান দিয়েছি, এমন সময় ফোনটা ওপার থেকে বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে ভেসে এলো একটা ভারী কণ্ঠস্বর। হ্যালো, আপনি মিস্টার প্রলয় ভৌমিক বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? আমি লালবাজার থানা থেকে বলছি। এখনই আপনাকে একবার থানায় আসতে হবে। মানে থানায় কেন? আমি তো কোনো রকমের কেস ফাইল করিনি। আপনাকে নিয়েই তো কেস মশাই। আসুন আসুন, সব বোঝাবো। আর যদি নিজে থেকে না আসেন তবে আমাদের লোক যাবে। ওই একটু ধস্তাধস্তি হবে, তাতে বিশেষ কিছু না, আপনারই সম্মানহানি হবে। আপনি তো আবার বিশাল বড় আর্টিস্ট। নিজের এই 30 বছরের জীবনে কোনোদিনও এমন ঘটনার সম্মুখীন হইনি। কোনোদিন কোনো অপরাধ করিনি বা কাউকে ঠকাইনি। আজ লালবাজারের একটা পুলিশ কর্মীর থেকে এইরূপ আচরণ সত্যিই অপ্রত্যাশিত ছিল। কথাগুলো বলে ফোনটা কেটে দেয় পুলিশ কর্তা। সত্যি কিছু বুঝে উঠতে পারছিলাম না। বাইরে কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি বাইরে দাঁড়িয়ে আমার স্কুল জীবনের প্রিয় বন্ধু রঞ্জন কর। রঞ্জন পেশায় একজন প্রফেসর, প্রেসিডেন্সিতে ইকোনমিক্স পড়ায়। রঞ্জনের সাথে আগের সপ্তাহে আমি দেখা করি ওর বাড়িতে। ওর স্ত্রী আর একটি বছর 3-এর ছেলে থাকে। ওই স্ত্রীও আমার কলেজেরই বন্ধু। ছুটি পেলেই আমরা একসাথে ঘুরতে যাই। কিন্তু এত সকালবেলা আকস্মিকভাবে রঞ্জনের আমার বাড়িতে আসার কারণ ঠিক ঠাউর করতে পারছিলাম না। আমি বললাম, কিরে তুই এখন? কিছু হয়েছে? আয় আয়, ভেতরে আয়। ভেতরে এলো রঞ্জন, কিন্তু কোনো কথা সে বলল না। ওর মুখের ভাবভঙ্গি দেখে মনে হলো গুরুতর কোনো চিন্তায় মগ্ন। সোফায় বসলো, তারপর আমার দিকে তাকিয়ে ভারী গলায় বলল, এই দেখ প্রলয়, তোকে আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, অনেক দিন ধরে চিনি। আমাদের মধ্যে কোনো কিছুই কোনো দিন গোপন থাকেনি। তবু আজকে তুই কি সত্যি কথা আমার থেকে লুকোচ্ছিস? আমি কথাটার মানে ঠিক বুঝতে পারছিলাম না। এসব হচ্ছেটা কি? কিছুক্ষণ আগে পুলিশের ফোন, তারপর রঞ্জনের এমন কথা, কিছুই বুঝলাম না। শুধু এইটুকু বুঝেছি যে ব্যাপারটা গুরুতর। কি হয়েছে রে? একটু খুলে বলবি? মানে এমন করে কেন বলছিস? আমি কেন কিছু গোপন করবো তোর থেকে? রঞ্জনের পাশে পড়েছিল আজকের খবরের কাগজটা। সেটা হাতে তুলে নিল।
তারপর সেই দুটো মেয়ের খুনের খবরের হেডলাইনটা দেখিয়ে বলল, তুই এটা পড়িসনি? হ্যাঁ, হেডলাইনটা পড়ে রেখে দিয়েছি, ভালো লাগছিল না এসব পড়তে। কেন, কি হয়েছে? এটার সাথে আমার কি সম্পর্ক? রঞ্জন কথা না বাড়িয়েই হেডলাইনের নিচের বিস্তারিত লেখাটা পড়তে শুরু করে। সেই লেখনির মধ্যে আসল যে কথাটা আমার কানে গেল তা হলো, দুটি মেয়ের গলা কাটা দেহ উদ্ধার হয় তাদের ঘর থেকে, এবং মৃতদেহের পাশে উদ্ধার হয় একটি হাতে আঁকা চিত্র, যা হুবহু মিলে যায় কলকাতার নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে কিছু মাস আগে প্রকাশিত হওয়া একটি চিত্রের সাথে, যা শিল্পী প্রলয় ভৌমিক এঁকেছে। তদন্তে তৎপর পুলিশ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এ কি শুনছি আমি? আমার আঁকা? কোন আঁকা? আর আমার আঁকার সাথে মৃত্যুর সম্পর্ক কি? পায়ের তলা থেকে যেন এক মুহূর্তের জন্য জমিটা সরে যেতে শুরু করলো। রঞ্জন বলল, সবাই জেনে গেছে প্রলয়, তুই কি বলবি এ ব্যাপারে? আমি রঞ্জনের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর ওর হাত ধরে বললাম, আমি 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 সত্যি কিছু জানি না রে রঞ্জন, বিশ্বাস করে আমি এ ব্যাপারে সত্যি কিছু জানি না। পুলিশ তোর সাথে যোগাযোগ করেছে? আমি বললাম কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটার কথা। রঞ্জন কিছুক্ষণ ভেবে নিল, তারপর বলল, তোকে আমি অনেক বছর ধরে চিনি প্রলয়, আমি জানি তুই কেমন মানুষ। এতগুলো মানুষ তোর আঁকা দেখে মুগ্ধ হয়, আমি জানি। আই ট্রাস্ট ইউ। তুই এমন কোনো কাজ করতে পারিস না যাতে কারুর ক্ষতি হয়। কিছু একটা কর রঞ্জন, আমার 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 এতদিনের রেপুটেশন, আমার আমার সম্মান সব ধুলে মিশে যাবে ভাই। পুলিশের ব্যাপারটা আমি কিছুভাবে সামলে নিচ্ছি, কিন্তু এই বিষয়টা থেকে তোকে বাঁচাতে কিন্তু শুধু একজনই পারে। কে? অগ্নিজিৎ সান্যাল। সেন্ট্রাল এভিনিউ রাস্তার ওপরেই একটা গলির মুখ দেখা যায়। সেই গলির ভেতর দিয়ে হাঁটলে সামনেই পড়ে একটা বস্তি, যার নাম রঘুবীর বস্তি। বস্তির লাগোয়া একটা দোতলা বাড়ি রয়েছে। বাড়িটার অবস্থা দেখলে বোঝাই যায় বেশ অনেক দিনের পুরনো। বাড়ির গায়ে রং চটে গেছে, তার দেওয়াল থেকে চুনগুলো খসে খসে পড়ছে। সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে আমি আর রঞ্জন বললাম, তোর ডিটেকটিভ এই বাড়িতেই থাকে? ডিটেকটিভ না রে, ওর নাম অগ্নিজিৎ, খুন স্পেশালিস্ট। খুন স্পেশালিস্ট? ভেতরে চ। বাড়ির সামনে একটা কাঠের দরজা। সেখানে খটখট করতেই ভেতর থেকে একজন ধুতি পরা বৃদ্ধ লোক বেরিয়ে এসে বললেন, আপনারা কারা? নমস্কার, আমি রঞ্জন কর। অগ্নিজিৎ বাবু আছেন? থাকলে একবার গিয়ে বলুন যে রঞ্জন কর দেখা করতে এসেছে, একটু জরুরি দরকার। আরে আসুন আসুন, ভেতরে আসুন। তুই আগে থাকতে বলে রেখেছিলিস নাকি যে আমি পুলিশ কেসে ফেঁসে যাব? দোষ না রে, তুই ওনাকে চিনিস না। উনি ঘটনার অনেক আগে থেকেই সব কিছু আন্দাজ করতে পারে। হ্যাঁ, ভিতরে আয়। রঞ্জন ও ভৃত্যের পেছন পেছন আমি ভেতরে প্রবেশ করলাম। একটা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম। ভৃত্য একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে হাঁক দিল। অগ্নিদাদাবু বলেই রেখেছিলেন যে আপনারা আসবেন। আসুন আসুন। দরজার ভেতর থেকে একটা দরাজ গলার কণ্ঠস্বর ভেসে এলো, ভেতরে নিয়ে আসো। ভৃত্য অল্প ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আর সেই প্রথম আমার আলাপ হলো অগ্নি অর্থাৎ অগ্নিজিৎ সান্যাল, এক অসাধারণ গোয়েন্দা, খুন স্পেশালিস্টের সাথে। দরজার ভেতরে চোখ পড়তেই দেখতে পেলাম একটা টেবিলের সামনে আমাদের দিকে পিছন ঘুরে বসে রয়েছেন একজন লোক। ঘন কালো চুল, পরনে একটা ফতুয়া আর একটা পাজামা, চেহারা ছিপছিপে। পুরো ঘরে দুটো সোনালি রঙের আলো জ্বালানো, আর টেবিলের উপর জ্বালানো রয়েছে একটা ল্যাম্প। ঘরের দেওয়াল জুড়ে রয়েছে বইয়ের তাক, দেশি বিদেশি নানান বইয়ের সমাহার। আর লোকটা ওভাবেই বসে কোন একটা বিশেষ বই পড়ছেন। ঘরে দুপা প্রবেশ করতেই লোকটা দাঁড়িয়ে পড়ল। এবার পেছন ঘুরে দাঁড়ালো সে এবং আমাদের উদ্দেশ্যে দুহাত জোর করে বলল, নমস্কার, আমি অগ্নিজিৎ সান্যাল, খুন স্পেশালিস্ট। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবেন, এত দেরি কেন করলেন? মানে
অগ্নিবাবু, আপনি জানলেন কি করে যে আমরা আসবো? লোকটার চোখগুলো বুদ্ধিদীপ্ত, একটা মোটা চশমার ফ্রেমে বন্দি, মুখের আকৃতি লম্বা গোছের, গায়ের রং তামাটে। দেখে সত্যি একটা ভরসা জাগলো আমার মনে। সত্যি যদি কেউ আমাকে বাঁচাতে পারে তবে সে এই ব্যক্তিটি। যা বাবা, আমিই জানবো না? আমি তো এই কেসটা দেখছি। তার প্রলয়বাবু লালবাজার থেকে অফিসার শান্তনু সরকার আপনাকে ফোন করে কটার মধ্যে যেতে বলেছিল? আমি কি বলবো তেমন বুঝতে না পেরে বললাম, না, তেমন তো কিছু বলেননি। না মানে আপনি এত সব। অগ্নি ভৃত্যের উদ্দেশ্যে বলল, এই বলরাম, এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছো দুজনকে। চেয়ার নিয়ে আসো, বসে কথা বলি। আর 3 কাপ চা। বলরাম 2টো চেয়ার নিয়ে এলো, তার সাথে 3 কাপ চা। অগ্নি এবার বলতে শুরু করলো, আসলে শান্তনুবাবুকে আমি বলেছিলাম আপনাকে ফোন করতে। আপনার মনে যদি সত্যি পাপ থাকতো তবে আপনি আমার কাছে না এসে পালাবার চেষ্টা করতেন। আর সেটা হলে প্রমাণিত হতো যে খুনি আপনি না হলেও খুনি কে সেটা আপনি হলপ করে জানেন। আপনার একবারও অবাক লাগলো না যে পুলিশ আপনাকে বাড়িতে ফোন করে আসতে কেন বলল? চাইলে তো নিজেরাই গাড়ি করে এসে এমন একটা নৃশংস হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে তুলে নিয়ে যেতেই পারত। আসলে আমি বলেছিলাম, যখন সন্দেহই করছেন তবে একবার কল করে বলুন। যদি পালাবার চেষ্টা করে তবে পাপী, আর যদি আমার কাছে আসে তবে ওনার থেকে সাধু ব্যক্তি আর বোধহয় কেউ হবে না। কি করে বুঝলেন আপনার কাছেই আসবে? হ্যাঁ, এটা তো খুবই সোজা। কে না জানে বিখ্যাত শিল্পী প্রলয় ভৌমিকের বন্ধু আপনি, আর আপনি আমার একান্ত চেনা। আর উনি এই ধরনের বিপদে পড়লে খুব স্বাভাবিকভাবেই আপনি আমার কাছে নিয়ে আসবেন। আমি অবাক হয়ে গেলাম শুধুমাত্র লোকটার বুদ্ধি দেখে। করুণভাবে বললাম, অগ্নিবাবু, আপনি তো সবই জানেন এবং বুঝেছেন যে আমি এগুলোর মধ্যে কোনোভাবেই নেই। সে আপনাকে দেখেই বুঝেছি। এসব আপনার দ্বারা হয় না। কে করেছে সেটাও জানি। শুধু আরও কয়েকটা ধাঁধা জড়িয়ে আছে এর সাথে। সেগুলো বুঝে গেলেই কেল্লা ফতে। মানে আপনি জানেন কে খুন করেছে? অবশ্যই। রঞ্জন এবার কৌতূহলী সুরে বলল, কে? এমন একজন ব্যক্তি যে প্রলয়বাবুর চরম ক্ষতি চায়, কোনো পুরনো আক্ষেপ থেকে কিংবা শত্রুতা। আপনি জানেন কে? ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আমি সত্যিই জানি না অগ্নিবাবু, এমন কোনো শত্রুর কথা তো আমার মনেও পড়ছে না। আচ্ছা, আপনার কোন বন্ধু সাইকোলজি নিয়ে পড়েছে? না, তেমন তো কেউ নেই। আমি তো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছি, আর আমার চেনা জানার মধ্যে কেউ সাইকোলজি নিয়ে পড়াশোনা তো করেনি। অগ্নি এবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটা সিগারেট ধরালো, কিছুটা ধোঁয়া ছেড়ে এবার বলল, আমাদের খুঁজে বের করতে হবে এমন এক ব্যক্তিকে যারা আপনার কলেজ জীবনে আপনার উপর তুমুল রাগ ছিল। কি করে খুঁজবো? কলেজের পুরনো বন্ধুদের ফোন করুন আর জানুন এ ব্যাপারে। আর একটা বিষয়, আপনার কোনো বন্ধু সাইকোলজিস্ট হয়েছে নাকি সেটা জানাটাও আবশ্যক। সাইকোলজিস্ট কেন? অগ্নি চোয়াল শক্ত করে বলতে থাকলো, যেই দুজন মেয়ে মারা যায় তারা 2 মাস ধরে একই সাইকোলজিস্টের কাছে ট্রিটমেন্ট করাতো অ্যাংজাইটির। কিন্তু অদ্ভুতভাবে তাদের বাড়ির লোক কেউ জানে না যে সেই ডাক্তারের নাম বা ঠিকানা কি। তারা জিজ্ঞেস করলে বাড়ির মেয়েরা কেউ কিছু বলতো না। কেন বলতো না সেটা সত্যি জানা যায়নি। আমি ভেবেছিলাম আপনার এরকম কোনো শত্রুর কথা আপনি এসে বলবেন, কিন্তু এ তো দেখছি পুরোই উল্টো পুরাণ। কিছুক্ষণ নীরবতায় কাটল। আমি নীরবতা ভঙ্গ করে বললাম, আমার কলেজের একজন সিনিয়র দাদা ছিল। সে কলেজের সব রকম মোটামুটি খবরাখবর রাখতো। একবার তার কাছে গিয়ে কথা বললে হয়। অগ্নি জল জলে চোখে আমার দিকে তাকিয়ে বলল, তাই চলুন। আসলে আমার একটু কাজ আছে, সম্ভবত এই যাত্রায় আমি আপনাদের সঙ্গী হতে পারবো না। আমি তাহলে আসি। আমাকে সব জানাস কিন্তু প্রলয়। তোর এই উপকার আমি কখনো ভুলবো না রে রঞ্জন। সাবধানে যাস।
রঞ্জন বিদায় জানাবার পর অগ্নি আমার উদ্দেশ্যে বলল, প্রলয়বাবু, আপনিটা ঠিক মানাচ্ছে না। তুমি তো আসি। বেশ, আমিও তাহলে তুমি করে বলছি। আমি তোমার আঁকার বড় ভক্ত, বুঝলে। নিচের ঘরে অনেকগুলো তোমার আঁকা আমি সংগ্রহ করে রেখেছি। ভেবেছিলাম আলাপ করবো এক সময়, কিন্তু তা যে এইভাবে হবে সত্যি বুঝিনি। বিখ্যাত খুন স্পেশালিস্ট আমার আঁকার ভক্ত, ভাবতেও কেমন অন্যরকম লাগছে। সে তুমি যতই রসকসীন ভাবো না কেন আমাকে, আমার মধ্যেও শিল্পসত্তা প্রবল। মেয়েটি দাঁড়িয়েছিল এক ঘন জঙ্গলের ভিতর। জঙ্গলটা ঘন, কিন্তু সেখানে বিরাজ করছে এক স্বর্গীয় নিস্তব্ধতা। মাঝে মধ্যে ময়ূরের ডাকে ও মাথা উঁচু করে থাকা গাছগুলোর গায়ে ফুটে থাকা ফুলগুলো যেন প্রতিনিয়ত বুনে চলেছে এক অন্য মায়ার নগর। সেইখানে কোনো হিংসে নেই, নেই কোনো দ্বন্দ্ব, রয়েছে শুধু সেই মেয়েটি একান্তে। এটা এটা কোন দুনিয়া, এবং সে কে, কি তার পরিচয়? নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করলো মেয়েটির, কিন্তু কোনো উত্তর পেল না সে। কিছু মুহূর্ত কেটে যাওয়ার পর বাতাসের সাথে ভেসে এলো এক ক্ষীণ গলার স্বর, যেন ফিসফিস করে কানে কানে তাকে কেউ বলছে। মুহূর্তের মধ্যেই অস্বস্তি লাগতে শুরু করলো মেয়েটি। এটা এটা সে কি শুনল? না না না, বিশ্বাস করতে পারছে না। সে সে খুনি না, সে খুনি হতে পারে না। না। জঙ্গলের রাস্তা ধরে জোরে ছুটতে শুরু করলো সে। এই পথ তাকে কোথায় নিয়ে যাবে সে জানে না। একটা গাছের গুড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় মেয়েটি। এমন সময় সে অনুভব করে মাথার উপর কেউ যেন আলতোভাবে হাত বুলোচ্ছে। সেই স্নিগ্ধ কোমল হাত যেন নীরবে বলছে তাকে, এই পার্থিব দুনিয়ার মায়া কাটিয়ে সে যেন বেরিয়ে আসে, চলে আসে সেই মায়া নগরীতে। আস্তে আস্তে মুখটা তুলে তাকালো মেয়েটি, চোখটা ধীরে ধীরে খুলল, আর তার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে ভয়ে আঁতকে উঠল মেয়েটি। তার সামনে দাঁড়িয়ে আছে তারই প্রতিকৃতি। আমি আর অগ্নি গিয়ে পৌঁছলাম আমার কলেজের সেই দাদাটার বাড়িতে। দাদার নাম নীলেশ গুপ্ত। সামনে সোফার উপরে বসে, বয়স ওই 35 পেরিয়েছে। আমি বললাম, দাদা, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। সে বুঝতেই পেরেছি, আজকের পেপারে পড়লাম। কি সাহায্য চাস বল। অবশ্য তোর সাথে যিনি এসেছেন সে থাকতে এইটুকু আমি বুঝেছি যে তোর বিপদ কিছুই হবে না। আমার একটা কথা ভেবে খুব অবাক লাগলো। এই শহরের এতজন মানুষ অগ্নিকে চেনে, একা বোধহয় শুধু আমি যে অগ্নির ব্যাপারে জানতাম না। কথাটা ভেবেই কেমন লজ্জা লাগলো। অগ্নি বলল, আর লজ্জা দেবেন না। সে যাই হোক, আপনি কি প্রলয়ের কলেজে এমন কাউকে চিনতেন যার প্রলয়ের ওপর খুব হিংসা ছিল এবং সে এখন কোনো মনোবিদ? নীলেশদার কপালে ভাঁজ দেখে বুঝলাম বেশ চিন্তায় পড়ে গেছে লোকটা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একজন ছিল, তবে সে এখন কি করছে সেটা আমি জানি না। কে সে? প্রীতম দে। আমার মনে আছে, প্রলয় সেবার সেমিস্টারে ওর থেকে ভালো নম্বর পায়। তখন নাকি ও নিজের হাত কেটে সুইসাইড করতে গিয়েছিল। এই ব্যাপারটা ওর মা আমাদেরকে জানায়, আর কলেজের স্টুডেন্ট কমিটির লিডার হওয়ার কারণে আমি গিয়ে পাশে দাঁড়াই। ওর কোনো কন্ট্যাক্ট দিতে পারেন? বারাসাতে ওর বাড়ি ছিল, আপনি একবার গিয়ে দেখতে পারেন। আমি জানি না ওরা সেখানে এখন থাকে কিনা, তবে সেই ঠিকানা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। নীলেশদার দেওয়া ঠিকানায় গিয়ে উপস্থিত হলাম আমরা। 3 তলা বাড়ি। কলিং বেলটা বাজাতেই ভেতর থেকে একজন সাদা শাড়ি পরা মহিলা বেরিয়ে এলেন। দেখে মনে হলো বয়স আন্দাজ 32 হবে। দরজা খুলে ভদ্রমহিলা বললেন, কাকে চাই? প্রীতম আছে? আমি
ওর কলেজের বন্ধু। না, প্রীতম 1 বছর আগে ক্যান্সারে মারা গেছে। আপনি নিশ্চয়ই প্রীতমের স্ত্রী? হ্যাঁ, আপনারা ভেতরে আসবেন? অগ্নি ঘাড় নাড়িয়ে বলল, না, আমরা আসি, নমস্কার। এবার কি হবে? একবার শান্তনুবাবুকে ফোন করে কথা বলছি। কিছু জানা গেল ওই গোপন ডাক্তারের ব্যাপারে? অগ্নি লালবাজারে ফোন করে। শান্তনুবাবু ফোন তুলতেই অগ্নি বলে, কিছু জানা গেল ওই গোপন ডাক্তারের ব্যাপারে? না, তবে একটা ডায়েরি পেয়েছি 2 নম্বর ভিক্টিমের ঘর থেকে। তাহলে আর দেরি কি, ডায়েরিটা পাঠিয়ে দিন আমার আস্তানায়। এই বলে ফোনটা কাটে অগ্নি। তারপর আমাকে বলে, ডায়েরিটা আমি একান্তে পড়বো আজকে রাতে, তুমি বাড়ি ফিরে যাও। আমার বিশ্বাস ওই ডায়েরিতে কিছু না কিছু সূত্র আমার জন্য পড়েই রয়েছে। সেদিন বাড়ি ফিরে নিজের ক্যানভাসের ঘরে বসে থাকলাম কিছুক্ষণ। তুলির টান সবে দিয়েছি, এমন সময় আমার খেয়াল হলো যে লাশ দুটোর ঘর থেকে আমার ঠিক কোন আঁকাটা পাওয়া গেছে সেটাই তো জানা হলো না। একবার কি অগ্নিকে ফোন করব মনে মনে ভাবলাম। তারপর মনে হলো না, ও বলেছিল যে একান্তে ডায়েরিটা পড়তে চায়, থাক, বিরক্ত করে লাভ নেই। তবু মনটা বারবার ব্যাকুল হয়ে উঠল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, আর ফোনের ওপার থেকে ভেসে এলো সেই ভারী কণ্ঠস্বর। অগ্নি ব্যস্ত সুরে বলল, প্রলয়, তোমার সেই আঁকাটা সামনে আছে? সেই ছবিটা যেখানে তুমি একটা মায়া নগরী এঁকেছ, কিছু কিছু গাছ আর একটা ঘন জঙ্গলের ভেতর একটি মেয়ে। ও, তুমি স্বপ্নপরীর কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওটা সামনে থাকলে এক্ষুনি বার করো, আর আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। আমি উঠে গিয়ে তাক থেকে পেরে আনলাম ছবিটা। তারপর কোলের কাছে নিয়ে চেয়ারে বসে ফোনে বললাম, হ্যাঁ, এনেছি, বলো। তুমি কি ছবির একদম উপরে কোনো রকমের অক্ষর দিয়ে কিছু লিখেছিলে? না তো, কেন? তুমি এক্ষুনি বেরিয়ে এসো প্রলয়, এক্ষুনি বেরিয়ে এসো, আমার বাড়ি এসো, রহস্যের জট খুলে গেছে। মুহূর্তের মধ্যে আমি চেয়ার থেকে উঠে গায়ে একটা কোট জড়িয়ে বেরিয়ে পড়লাম অগ্নির বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে অগ্নির ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। অগ্নি একটা সিগারেটে টান দিচ্ছিল। আমাকে দেখে তড়িঘড়ি বলল, চলো, বেরোতে হবে। কোথায় যাবে? রঞ্জন করের বাড়ি। আমার বুকে যেন কি একটা বিঁধল। কিছু ঠাউর করতে পারলাম না। অগ্নির গাড়িতে রওনা হলাম রঞ্জনের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো রঞ্জনের বাড়ির সামনে। অগ্নির পরনে ছিল একটা ফতুয়া আর পাজামা। পাজামার পকেট থেকে একটা পিস্তল বার করলো অগ্নি। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি পিস্তল ব্যবহার করো? ওই আর কি, তবে তোমার দিকে তাক করে চালাবো না, চিন্তা করো না। দুজনে সন্তর্পণে এগিয়ে গেলাম বাড়ির দরজার দিকে। আজ গোটা বাড়িটার ভেতর থেকে কোনো আলোর রেশ মাত্র বেরোচ্ছে না। দরজার বাইরে দাঁড়িয়ে অগ্নিকে বললাম, রঞ্জনের বাড়ি তো কখনো এত শান্ত দেখিনি। ওর ওপরতলার ঘরে আলো জ্বালানো থাকে, কিন্তু আজ বন্ধ। অগ্নি বিলম্ব না করে কলিং বেল বাজায়। প্রায় 8 বার কলিং বেল বাজানোর পর দরজার ভেতর থেকে কোনো রকম শব্দ এলো না। অবশেষে অগ্নি জোরে জোরে আঘাত করতে থাকে দরজায়, সেই সঙ্গে আমিও। একসময় দরজাটা ভেঙে যায়, আর হুড়মুড়িয়ে ঘরে ঢুকি আমি আর অগ্নি। ঘরে ঢুকে যা দেখি তাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। ঘরের মেঝেতে পড়ে রয়েছে 3টে লাশ, রঞ্জন আর তার স্ত্রী, কিন্তু তাদের ছেলে উধাও। অগ্নি চিৎকার করে বলে, প্রলয়, তাড়াতাড়ি চলো, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। অগ্নি গাড়ি ছোটালো সেই দিকে যেই দিকে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম প্রীতমের বাড়িতে। গাড়িতে যেতে যেতে অগ্নি ফোন করলো লালবাজারে। প্রীতমের বাড়ির সামনে এসে অগ্নি জোরে ধাক্কা দিল দরজার ওপর। দরজাটা খুলে যায়। প্রবেশ করি আমি আর অগ্নি। ঘরের ভেতর নিকষ কালো অন্ধকার। এমন সময় আমাদের পেছনের দরজাটা বন্ধ হয়ে যায়, আর ঘরের ভেতর জ্বলে ওঠে আলো।
সেই আলোয় পুরো ঘরটা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। পুরো ঘর জুড়ে রয়েছে নানান প্রকারের মাথার খুলি। সেগুলো সব দেওয়ালের গায়ে এক একটা খাপে সাজানো। আর ঘরের মাঝে রয়েছে সেই সাদা শাড়ি পরা মহিলাটি। ও তার সামনে দাঁড়িয়ে রঞ্জনের ছেলে। বাচ্চাটার গলার ডগায় একটা ছুরি ধরে রেখেছেন মহিলা। অগ্নি বন্দুকটা তাক করে আছে মহিলাটির দিকে। অগ্নি হুমকির সুরে বলে উঠল, আত্মসমর্পণ করুন। মহিলা একবার হেসে উঠল। তার আগে এই বাচ্চাটাকে বাঁচিয়ে দেখা। আয় 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 আয়। একটা মিহি গলায় হেসে চলেছে মহিলাটি। অগ্নি বলল, আপনি মানসিকভাবে অসুস্থ, আপনার ট্রিটমেন্ট দরকার। অসুস্থ? হ্যাঁ, অসুস্থ আমি নই। অসুস্থ তোদের মতন পুরুষরা, যারা মেয়েদেরকে নিজেদের খাবার ভাবিস রে, খাবার। মেয়েদের বেঁচে থেকে কি হবে? এর চেয়ে মরে যাক, মরে যাক, মরে যাক, মরে যাক, মরে যাক। একভাবে খিলখিলিয়ে হেসে যাচ্ছে মহিলাটি। আমি সত্যি কিছু বুঝতে পারছিলাম না। মহিলা হাসতে হাসতে এবার শান্ত হয়ে যায়। এক শান্ত গলায় বলতে থাকে, কাদের বাঁচাতে ঝাঁপ মেরেছিস রে গোয়েন্দা? ওই পশুগুলোর জন্য? অগ্নি পিস্তলটা নামিয়ে রাখে। তারপর বলে, কি করেছিল ওরা? আমি অপর্ণা, বাঁকুড়ার এক গ্রামে থাকতাম। সেখান থেকেই বিয়ে করে নিয়ে আসে আমায় প্রীতম। আমি পেশায় একজন সাইকোলজিস্ট। বাঁকুড়া গ্রামে নানান মানসিক রোগীদের রোগ সারাই আমি। কিন্তু আমি একটা বিশেষ জিনিস নিয়ে গবেষণা করছিলাম, যার নাম আর্ট মাইন্ড রিথম, যেখানে একটি ব্যক্তির মস্তিষ্কে একটি কাল্পনিক জগতের স্মৃতি সম্মোহন অর্থাৎ হিপনোটাইজ করে বসানো গেলে সেই ব্যক্তিকে নিজের আয়ত্তে আনা যায়। সেই কাল্পনিক জগতে একবার যদি ব্যক্তিটাকে নিয়ে যাওয়া যায়, তবে সে পুরোপুরি তার কবলে, যে ওকে সেই জগতে নিয়ে গেছে, তখন তার কথাতেই সে অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু কাল্পনিক জগতের একটা চিত্র ব্যক্তিকে সম্মোহনের আগে চোখের সামনে দেখতে হবে। এই প্রক্রিয়া নিয়ে আমি গবেষণা করি। এরই মধ্যে আমার বিয়ে হয় প্রীতমের সাথে। প্রথম দিকে সবই ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে প্রীতমের হিংস্রতার মাত্রা বাড়তে থাকে। প্রীতম এক মানসিক রোগী ছিল। যখনই ও ওর থেকে বেশি উন্নতি কাউকে করতে দেখত, ও হিংস্র হয়ে যেত। কলেজ জীবন থেকে প্রলয়বাবুর ওপর প্রীতমের ছিল এক গভীর হিংসা। একই শহরে থেকে ও দেখত যে প্রলয়বাবুর আঁকা ছবি নিয়ে এত জয় জয়কার, অথচ জীবনে শুধু এক গতানুগতিক চাকরি ছাড়া আর কিছুই করেনি। এই ভেবে ভেবে ওর মধ্যেকার পশু আরও ফুটে বেরিয়ে আসতো, আর সেটার রেশ এসে পড়তো আমার ওপর। শারীরিক অত্যাচার শুরু করতে লাগলো। আপনি হয়তো জানেন না, কিন্তু রঞ্জন কর ছিল ওর একান্ত প্রিয় বন্ধু। রঞ্জনদা সবটা জানত। এক রাতে রঞ্জনদাকে বাড়িতে খেতে ডাকে প্রীতম। ওর উগ্রতা এতটাই তীব্র হয়ে ওঠে যে সেদিন রঞ্জনদাকে সঙ্গে নিয়ে আমাকে ধর্ষণ করে। রঞ্জন লোকটা ছিল শারীরিক পিপাসু এক ব্যক্তি। নিজের স্ত্রী সন্তান থাকতে ওর একবারও বাঁধল না এটা করতে। আমি কলকাতাতেই একটা জায়গাতে প্র্যাকটিস করি। সেখানে আমার পেশেন্ট হিসাবে আসে এই দুই মেয়ে। ওদেরও জীবনের কাহিনী কিছুটা হলেও একই রকম। একজনকে তার নিজের বাবা ধর্ষণ করে রোজ রাতে, আর একজনকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার হবু পর নিজের বিছানায় নিয়ে গিয়ে তোলে। খুব রাগ হলো শুনে। কোন ওষুধে সারাবো আমি ওদের? তাই ভাবলাম পৃথিবী থেকেই সরিয়ে দিই। সেদিন নটি বিনোদিনী অডিটোরিয়ামে আমি প্রলয়বাবুর আঁকা ছবিটা দেখি। হুবহু তেমনই, যেমনটা আমার আর্ট মাইন্ড রিদিম প্রক্রিয়ার কাজে লাগানোর জন্য করা যেতে পারে। শুরু করলাম সেই চেষ্টা। প্রীতমকে একদিন বলি যে সে হাজার চেষ্টা করলেও প্রলয়বাবুর মতন ওই ময়ানগড়ি এঁকে দেখাতে পারবে না। অপমানে প্রীতম চেষ্টা করতে থাকে।
হুবহু সেই ছবিটা আঁকার। পুরোটা না হলেও অনেকটা ওই রকমই এঁকেছিল। আমার মাথার মধ্যে খেলে গেল এক দারুণ প্ল্যান। ওই ছবিটার উপরে ভ্যানিশিং কালি দিয়ে লিখে রাখি আর কে, অর্থাৎ রঞ্জন কুমার, যেটা দেখা যাবে যদি কেউ আগুন নিয়ে এসে ধরে ওটার নিচে। পুলিশ যখন তদন্ত করবে তখন আমি চেয়েছিলাম তদন্তটা প্রলয়বাবু আর রঞ্জনদার মধ্যেই ঘুরে ফিরে বেড়াক, আমার দিকে কোনোভাবেই না আসুক। কিন্তু এরই মধ্যে রঞ্জনদা বাধা হয়ে দাঁড়ালো। ও এসব কিছুর পেছনে আমার হাত আছে এটা সন্দেহ করতে শুরু করলো। তাই ওর গোটা পরিবারকে সরিয়ে ফেললাম। এখন রয়ে গেছে শুধু এই বাচ্চাটা। বাচ্চা হত্যা আমি করব না সান্যালবাবু, কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। বহু বছর বন্দি দশায় কাটিয়েছি সান্যালবাবু, আর না, আর না। যদি আপনি আমাকে ছেড়ে না দেন তাহলে বাচ্চা এখানেই শেষ। কথাগুলো এক নাগাড়ে বলে যাচ্ছিল মহিলাটি। অগ্নি দৃঢ়ভাবে তাকিয়ে তার দিকে। সে বলে উঠল, ছেড়ে দিন বাচ্চাটাকে। না 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 না, তোরা সরে দাঁড়া, যা তোরা সরে দাঁড়া। আমি এখান থেকে পালাবো, দূরে, আরো দূরে, আরো দূরে সর। মানে প্রীতম ক্যান্সারে মারা যায়নি? মহিলাটি আবারও খিলখিলিয়ে হেসে উঠল। প্রীতমকে দেখবি? ওই দেখ, ওই ঘরটা, ওই ঘরের ভেতরে বসে আছে প্রীতম। ওকে আমি হিপনোটাইজার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি অনেক দূর এক দেশে। আরও স্মৃতি শক্তি মুছে দিয়েছি কয়েক বছরের। মহিলা যেই ঘরের দিকে নির্দেশ করল সেটা সম্ভবত ছিল দোতলায়। আমি আর অগ্নি কিছুক্ষণ তাকিয়ে রইলাম দোতলার সিঁড়িগুলোর দিকে। এবার অগ্নি কিছু অপ্রাসঙ্গিক কথা বলে উঠল, যেগুলোর মানে আমি সত্যিই বুঝতে পারলাম না। অগ্নি বলল, আচ্ছা, আপনি তো বললেন প্রীতমের সাথে বিয়ের শুরুর দিকে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছেন। মনে পড়ে সেগুলো? মনে পড়ে না? নিশ্চয়ই কলকাতার রাস্তা ঘুরে দেখিয়েছ আপনাকে। পারলেন তার সাথে এমন করতে? কি তুই এসব কেন বলছিস? হ্যাঁ, আচ্ছা, আপনি তো একজন মনোবিদ। খারাপ স্মৃতি মনে রেখেছেন, ভালোগুলো মনে রাখলেন না? না 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 না, ওগুলো আমি ভাবতে চাই না, ভাবতে চাই না। মানুষ মাত্রই পাল্টায়, তাদের চরিত্র, তাদের চয়েস, তাদের বিচার, সব কিছু। অপর্ণার চোখ দিয়ে জল ঝরতে থাকে। সে বলে, বদলটাই তো সবচেয়ে গায়ে লাগে। অপর্ণা মাথা নিচু করে। অগ্নি বলতে থাকে, জানি আজ আপনি পালালে আপনাকে পুলিশ নিশ্চয়ই ধরবে। বাচ্চাটাকে মারলে আপনার বিশেষ লাভ হবে না, শুধু শুধু একটা নিষ্পাপ প্রাণ মারা যাবে, তাই না? আমরা শান্তি খুঁজি, ভাবি প্রতিশোধ নিলে শান্তি পাব। কিন্তু ভুলে আমি যে অপর মানুষটাকে ক্ষমা করে নিজেদেরকে ঠিক রেখে এগিয়ে চলার নামই শান্তি। আজ আপনি এই ঘরের বাইরে বেরোলে আপনাকে সেই বন্ধ এক জগতে হারিয়ে যেতে হবে। কি লাভ হলো সারা জীবন শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করে? শেষের পরিণতি এমন চান? আমার তৃতীয় ইন্দ্রিয় জানান দিল কিছু নারকীয় ঘটনা ঘটতে চলেছে কিছুক্ষণের মধ্যেই, যেটা দেখার জন্য আমি সত্যিই প্রস্তুত নই। মহিলা তার ছুরিটা এবার তুলে ধরলো তার নিজের গলার ডগায়। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। অগ্নি একভাবে দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যে অপর্ণা নিজের গলা কেটে ফেলে। নিজের হাতে ফিনকি দিয়ে রক্ত ছিটকে আসে, মেঝেতে লুটিয়ে পড়ে যায়। অগ্নি বলে উঠল, দেবীরাজ বিসর্জন। বাচ্চাটা ভয়ে চিৎকার করে ওঠে। এই ঘটনার রেশ আমার মধ্যে রয়ে গেছিল প্রায় 2 দিন। অনেকগুলো প্রশ্ন একসাথে ঘুরপাক খাচ্ছিল মাথায়, কিন্তু কিছুতেই অগ্নির বাড়ি যেতে ইচ্ছে করছিল না। কেন যেন অপরাধী লাগছিল অগ্নিকে। কেন ও উপস্থিত থাকাকালীন এমন ঘটনা কেন ঘটল? কেন ও আটকালো না? সেদিন পুলিশের সামনে অগ্নি জানায় যে
মানসিক ভারসাম্য হারিয়ে গিয়ে মহিলা আঘাত করতে আসে আমাদের, তারপর নিজের গলা কেটে ফেলে। বাঁচাবার কোনো উপায় তার কাছে ছিল না। অগ্নির প্রভাবটাই এমন যে পুলিশ মেনে নেয় অগ্নির কথা। দুদিন পর আমি যাই অগ্নির বাড়ি। আমাকে দেখে অগ্নি বলে ওঠে, আরে আরে এসো, তোমারই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, এসো। তুমি একটুও অনুতপ্ত নও, তাই না? আচ্ছা, তুমি এত কিছু বুঝলে কি করে? বলছি সব বলছি। ওই আঁকা ছবিটা পর্যবেক্ষণ করতে গিয়ে আবিষ্কার করি যে ওই ছবির ঠিক উপরে ভ্যানিশিং ইঙ্ক দিয়ে লেখা RKI। তখনই বুঝি নিশ্চয়ই এর পেছনে রয়েছে এমন কেউ যে তোমাকে আর রঞ্জনকে ভালো করে চেনে এবং পরোক্ষভাবে তোমাদের ক্ষতি চায়। সেদিন প্রীতমদের বাড়িতে অপর্ণাকে যখন দরজার সামনে দেখি, তখনই মনে হয় কিছু তো একটা অদ্ভুত ব্যাপার আছে। অপর্ণার হাতের কনুইয়ের ওপর একটা আঘাতের দাগ পাই। শারীরিক অত্যাচারিত মহিলাদের গায়ে অমন দাগ পাওয়া যায়। অপর্ণার চোখের কোণের দিকে একটা আঁচড়ের দাগ, যেটা সম্ভবত ওর নিজের নখের, কারণ ওর নখের সাইজগুলো আমি লক্ষ্য করি। এর থেকেই বুঝি অপর্ণার জীবনের এক অতীত নিশ্চয়ই আছে, আর ও নিজেকে আঁচড় কাটে, মানে নিজের শারীরিক ব্যথা ও উপভোগ করে। এটার কারণ ওর মানসিক বিকৃতি। খেয়াল করেই থাকবে, ও একবার আমাদের তুই আরেকবার তুমি করে ডাকছিল। রঞ্জনের সাথে প্রীতমের যোগসূত্রের কথা ভাবাটা পুরোপুরি আমার তৃতীয় ইন্দ্রিয়ের তাগিদে। সেদিন যখন রঞ্জনের বাড়িতে মৃতদেহগুলো দেখি, তখন আমার নজরে আসে রঞ্জনের মৃতদেহের পাশে পড়ে থাকা একটা চুমকির দিকে, যেটা সেদিন অপর্ণার শাড়ির গায়ে আমি দেখেছিলাম, আর ওর বাচ্চাটা উধাও। তখনই মাথায় খেলে যায় যে কোনো নারী কোনোদিন পারে না একটা নিষ্পাপ শিশুকে জখম করতে। কিন্তু তুমি ওখানে উপস্থিত থাকতে কি করে এটা অ্যালাউ করলে অগ্নি? এই পৃথিবীতে নারীদের ওপর অত্যাচার সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে চলে আসছে। জীবনের একটা অংশ পরিবারের বেড়াজালের মধ্যে কাটিয়ে দেওয়া, এই জামা পরবে না, ওইখানে যাবে না, ওর সাথে মিশবে না, এসব করে তারপর সেই চেনা চরিত জায়গা ছেড়ে চলে আসা এক নতুন ঘরে, যেখানে প্রত্যেক নিয়ত নতুন মানুষদের সাথে মানিয়ে নেওয়া। যার উপর ভরসা করে সে আসে, সে যদি ঠিক থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু যদি সে হয় এক পশু, অত্যাচারী, তবে সেই মেয়েটার উপর দিয়ে কি ঝড় চলে যায় একবার ভেবে দেখেছো প্রলয়? ছোট থেকে যেই পরিচয় নিয়ে বড় হওয়া, সেগুলো বদলে দিয়ে অপর একটি মানুষের পরিচয় বেঁচে থাকা। আজ আমি অপর্ণাকে পুলিশের হাতে তুলে দিতেই পারতাম, কিন্তু তাতে অন্যায় করা হতো এক নারী শক্তির উপর। প্রাকৃতিক এক শক্তিকে শাস্তি দেওয়া আমার সাধ্যের বাইরে। নিজের স্বামীর হাতে ধর্ষিত এক নারীকে আমি কিভাবে শাস্তি দেবো বলতো? সেটা ঠিকই, আইনের চোখে প্রমাণ করা যেত না। না, এই সমাজের বিচার ব্যবস্থা খুব বেশি একতরফা প্রলয়। এখানে মানবিকতা দিয়ে বিচার হয় না, বিচার হয় প্রমাণ দিয়ে। যেই প্রমাণ আসলে খুনির পরিস্থিতির কথা বিচার করে না, বিচার করে শুধু তার অপরাধকে। প্রত্যেকটা অপরাধের পেছনেই লুকিয়ে থাকে সমাজের কিছু ঘৃণ্য পরিস্থিতি, যেগুলো এক সুস্থ স্বাভাবিক মানুষকে ঠেলে দেয় অপরাধের অন্ধকার জগতে। ওই প্রক্রিয়াটা কি ছিল? এই প্রক্রিয়াটির উৎপত্তি বহু বছর আগে আমেরিকায়। একটি বিজ্ঞানী আবিষ্কার করে এই প্রক্রিয়াটি। অপর্ণা যেগুলো বলল সেগুলো হুবহু ঠিক। মায়ানগরী ইঞ্জেকশনের মতন গাঁথা হয় ব্যক্তির মাথায়, আর তাকে ভুলিয়ে দেওয়া হয় তার আসল পরিচয়। যে মানুষ এই প্রক্রিয়াটি করে, এই ক্ষেত্রে অপর্ণা ভাবে যে ওই মেয়েগুলোর সাথে হওয়া ঘটনাগুলো সত্যি নারকীয়, তাই শুধু শুধু তাদের বেঁচে থেকে প্রতিনিয়ত অত্যাচারিত হওয়ার থেকে তাদের পরম শান্তি শ্রেয়। তাই তিনি এই প্রক্রিয়া তাদের উপর প্রয়োগ করে, এবং পরেরগুলো উনি নিজেই স্বীকার করলেন। তাই তোমার মনে হলো অপর্ণা সুইসাইড করাটাই শ্রেয়? অপর্ণা বাইরে বেরোলে ওকে পুলিশ ধরত। সারা জীবনে এত শাস্তি পেয়েছে মেয়েটা, এর থেকে শ্রেয় পরম শান্তি পাক। তবে তুমি যে খুন স্পেশালিস্ট। হ্যাঁ, খুনি ধরলাম তো। এবার আমি হেসে উঠলাম। এই হচ্ছে আমার বন্ধু অগ্নিজিৎ সান্যাল, খুন স্পেশালিস্ট, গোয়েন্দা না। এইভাবেই আমার আলাপ হয় অগ্নির সাথে। আর আমার এই গল্পগুলো
তার হাড় হিম করা কিছু তদন্তের ঘটনাগুলোকে নিয়ে, যেগুলোর সাথে জুড়ে যাই আমিও। এই ঘটনার পর অগ্নি একদিন আমার বাড়িতে আসে আর বলে, প্রলয়, একা একা থাকতে ভালো লাগে তোমার? শিল্পী মানুষ সব সহ্য করে নেয়। শুধু শুধু এত কিছু সহ্য করার কোনো মানে নেই। তুমি চলে এসো আমার বাড়ি, ওখানে একটা ঘর আছে, সেখানে তোমার ক্যানভাসের একটা ঘরের ব্যবস্থা হয়ে যাবে। না হয় দুই বন্ধু একসাথেই থাকবো, আর তুমি আমার ওয়াটসন। কিছুদিন পরই আমি চলে যাই অগ্নির বাড়ি। আমার এই বাড়িটা বিক্রি করে দিই। একদিন অগ্নির ফোনে একটা ফোন আসে। অগ্নি বাথরুমে ছিল, আমাকে বলল ফোনটা রিসিভ করে দেখতে। আমি ফোনটা রিসিভ করতে ওপার থেকে একটা নারী কণ্ঠ বলে ওঠে, আপনি কে বলছেন? আমি আসলে অগ্নির বন্ধু প্রলয় ভৌমিক বলছিলাম। হো, প্রলয়দা, অগ্নি কি এখন বাথরুমে? এক অচেনা মেয়ের থেকে দাদা ডাকটা সত্যি ভালো লাগলো। আর এইটুকু বুঝলাম, আমার বন্ধুর একান্ত আপন কেউ একজন ফোন করেছে, যাকে মনের সব কথাই অগ্নি বলে। এখন যে সে বাথরুমে থাকতে পারে সে কথাও আন্দাজ করতে পারে মেয়েটা। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোমার পরিচয় দিলে না। আমার নাম অর্পিতা, অগ্নির বন্ধুই বলতে পারো। তা বেশ, কিছু কি বলতে হবে অগ্নিকে? আসলে আমি একটা বিপদে পড়েছি, তাই আর কি। আমি জিজ্ঞেস করতে যাব যে কি বিপদ, অগ্নি সেই সময় স্নান সেরে আমার সামনে এসে বলে, কে ফোন করেছে? অর্পিতা, তোমার বিশেষ বন্ধু। নাও কথা বলো। এই প্রথম দেখলাম অগ্নিজিৎ সান্যাল লজ্জা পেল। হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কথা বলতে শুরু করে অগ্নি। বুঝতে পারি শুরু হচ্ছে আরো একটা গল্প, আরো এক তদন্ত। কিন্তু এই তদন্তে থাকবে আরো একটি মানুষ। অগ্নি ফোনে কথা বলে ফোনটা রাখে, মুখটা বেশ গম্ভীর। বললাম, কি অগ্নিজিৎ সান্যালের যে প্রেমের গল্প আছে সেটা তো জানতাম না। আরে মানে তোমাকে বলতাম, কিন্তু কিন্তু অগ্নিজিতের খুন স্পেশালিস্ট ইগো তাকে এসব বলতে বারণ করলো। ওসব ছাড়ো। আসলে একটা ঘটনা ঘটেছে। ভূতে বিশ্বাস করো? ভূত? না, একেবারেই না। অর্পিতাদের বাড়ির ওখানে একটা পুকুর আছে, ওটাকে বলা হয় রাক্ষসী পুকুর। প্রত্যেক বছর নাকি একজন করে সেখানে ডুবে মরে। এবছর অর্পিতার এক দুঃসম্পর্কের দাদা নাকি মারা যায়। তবে যাওয়া যাক। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা অগ্নি, অর্পিতার সাথে তোমার সম্পর্কের শুরু কিভাবে? এখনই জানতে হবে? অবশ্যই। তখন কলেজে পড়ি। আমি সারাদিনই বই খাতা নিয়ে মুখ গুজে বসে থাকতাম। সেই সময় লাইব্রেরিতে একটি মেয়েকে দেখি, আমার মতনই বই খাতা জগতে ডুবে থাকতো। খুব ইচ্ছা হলো আলাপ করতে। চলে গেলাম একদিন ওর পাশের সিটে। ওই কথা বলে আলাপ জমায়। দেখি ও বেশ আমার মতন গোয়েন্দা গল্পে আকৃষ্ট। দুজনের কথা বাড়ে দেশি বিদেশি নানান গোয়েন্দা চরিত্র নিয়ে। আমি যখন বলি যে আমিও গোয়েন্দা হতে চাই, ওর চোখ চিকচিক করে ওঠে। আমি তো অবাক। সমাজে তুমি যদি বলো ডাক্তার হতে চাই, শিক্ষক হতে চাই, সেই সময় লোকের চোখ এমন চিকচিক করে ওঠে। মেয়েটা আনন্দ পেল। জীবনে বোধহয় ওই আমায় প্রথম ভরসা দিয়েছিল নিজের ইচ্ছার দিকে এগোতে। আচ্ছা, মা বাবার ব্যাপারে জানতে পারিনি তো কোনোদিন। আমরা কেসের প্রসঙ্গে আসি। অগ্নি নিজের মনের ভেতর লুকিয়ে রেখেছে অন্য কোনো গল্প, যার হদিশ আমি আদৌ পাবো কিনা তা জানি না, কিন্তু নিশ্চয়ই চেষ্টা করব জানার। হাজার হোক, অগ্নি কেবলই আমার বন্ধু। যতই গুরুগম্ভীর দেখাক না কেন নিজেকে, আমি জানি ও একেবারেই গোবেচারা। দেখা হবে আবার আপনাদের সাথে অগ্নির নতুন কোনো এক গল্পে।
এতক্ষণ তোমরা শুনছিলে কালের পরিহাস। রচনা পার্থ সারথী দাস। আংশিক গল্পপাঠ আর্য। গল্পপাঠ তথা প্রলয় ভৌমিকের চরিত্রে আমি সায়ন্তন। অগ্নিজিতের চরিত্রে প্রীতম। জনৈক মেয়ের চরিত্রে তৃষা। লালবাজার থানার অফিসার শান্তনু চরিত্রে সৌমদীপ। রঞ্জন আর্য। জনৈক বৃদ্ধ লোক সায়ন্তন। নীলেশ দার চরিত্রে সৌভিক। অর্পিতার চরিত্রে এবং জনৈক ভদ্র মহিলার চরিত্রে তৃষা। নাট্যরূপ নির্মাণ উমা কুণ্ডু। গল্পের শব্দগ্রহণ শঙ্খ। শব্দ সংযোজন আবহ ও স্পেশাল এফেক্টসে রণজয়। প্রচ্ছদ অঙ্কন ডিভাইন কমেডি। কেমন লাগলো আমাদের আজকের গল্প? যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্রতি সপ্তাহে নানান স্বাদের গল্প শোনার জন্য। আগামী সপ্তাহে দেখা হচ্ছে আরও একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাথে থাকো। শুভরাত্রি। নমস্কার।